হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব আরামবাগ ক্লাস অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের আরামবাগ হাই স্কুল এইচএসের কোশ্চেন পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর পেজ নম্বর 198তে এটা আছে। ঠিক আছে, তো চলো প্রথম স্কুলটা কী বলছে দেখে নাও। আরামবাগ হাই স্কুলের প্রথম ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন দিচ্ছে অষ্টম শ্রেণীর। প্রথম কোশ্চেন বলছে একটি বস্তুর ভর 400 গ্রাম কোনো স্থানের অভিকর্ষতর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন কত হবে। আমরা জানি উত্তরটা দেখে নাও। আমরা জানি ওজন সমান সমান কী হয়, W=m/g। এম মানে কত বলেছে 400, তাই তো। 400 আমার কী বলেছিল এককটা, দেখো ওজন সমান আমার বলেছিল 400 গ্রাম বলেছিল, 400 গ্রাম দেওয়া ছিল। তাই গ্রামটাকে আমরা কী করলাম, আমরা কেজিতে কনভার্ট করলাম, তাই তো। এবং 9.8 ছিল, 9.8 দিয়ে গুণ করে দিলাম। 400/1000 হলো কেন, 1000টা গ্রামটাকে কেজি করেছি, কারণ এখানে লিখে নাও 400 গ্রাম। 400 গ্রাম মানে হচ্ছে 400/1000 এত কেজি হয়। ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে, 0.4 কেজি। ঠিক আছে, তো আমাদের এই 400/1000 ওই জন্য করলাম, ইন্টু 9.8 ছিল, দশমিক তুললাম, তাহলে 10 হলো। 2 শূন্য 2 শূন্য কাটলে কত হচ্ছে, অষ্টমীকে 4 দিয়ে গুণ করলে 392, তাকে 100 দিয়ে ভাগ করলে 9 হচ্ছে 3.92। ঠিক আছে, 3.92 এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, উত্তর কত হবে তাহলে 3.92 এত নিউটন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে দুটি বস্তুর ভর তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক হলো, আকর্ষণ বলের মান কী হবে। তো দেখে নাও, বলছে আমি ধরলাম যে F1 = g*m1*m2/d²। এটা আমাদের সাধারণ সূত্র, কার সূত্র, মহাকর্ষীয় বলের সূত্র। ঠিক আছে, এখন আমরা কি করছি, আমি বলছি এখন যে আমি ভরটা যদি আমি কি করব, আমি কিন্তু হাফ করা হচ্ছে, দুটোরই ভর অর্ধেক করা হচ্ছে। তাহলে আমি এখন যেটা করতে পারি, F2 মানে কত, g*m3*m4/d⁻² এখন আমি ভরটা m1-এর ভরটাকে অর্ধেক করে দিলাম, m/2 করলাম, আর m2 যেটা ছিল ওটাকে আমি m2/2 করলাম। ঠিক আছে, যদি এটা করি তাহলে আমি কী পাবো, এখানে তাহলে আমি যে আর ডিটাকেও অর্ধেক করছি, দৈর্ঘ্যটাও অর্ধেক করা হয়েছে, d/2 ভালো করে দেখবে, g*m1*m2/d² লিখলাম, আর এখানে 2 আর 2 গুণ করে 4, আর তলায় একটা 4 পাচ্ছি, সেই 4টাই তলায় আছে। এটা কাটাকাটি করলে 4 4 কেটে গেলে দেখো আমাদের এই g*m1*m2/d² পড়ে থাকবে। এবং এটার মানটা আমরা আগে বলেছি এটার মান F1, তাই F1-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে F2-র মানটা কী হচ্ছে, এই F2-র মানটা কিন্তু F1-এর সঙ্গে সমান হচ্ছে। তোমরা এই জায়গায় বুঝতে পারবে না m3-র জায়গায় আমরা m1/2 করলাম কেন, কারণ আমাদের প্রশ্নে বলাই আছে m3 যেটা হবে সেটা বলছে m1/2, আর m4 যেটা হবে সেটা বলছে m2/2 হবে। ঠিক আছে, আর d ড্যাশ আছে যেটা, সেটা অ্যাকচুয়ালি d/2। ঠিক আছে, এই মানগুলো কিন্তু এখানে ইনপুট করা হয়েছে, এই মানগুলো কিন্তু বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, F2 এর মান F1-এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কী হবে, সমান হবে। উত্তর কী হবে তাহলে, অপশান এ সমান হবে। তারপরে কী আছে, প্রদত্তগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়, প্রদত্তগুলির মধ্যে কোন বিক্রিয়াটি ঘটা সম্ভব নয়, দেখেন উত্তরটা কী হবে। উত্তর কী হবে, অপশান বি, Cu+Zn(SO4) = Zn+Cu(SO4), এটা হচ্ছে উত্তর হবে। ম্যাগনেসিয়াম 24 আর 12 পরমাণু দুটি প্রোটন এবং 3টি নিউট্রন যোগ করলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হবে, এই পরমাণু এক্সের সংকেত কী হবে। তাহলে দেখো, প্রোটন 3টা, নিউট্রন যদি 5টা, প্রোটন 2টো আর নিউট্রন যদি 5টা, এই 3টে যায়, তাহলে মোট আমাদের ভর সংখ্যা কত বাড়বে, ভর সংখ্যা আমাদের নিউট্রন আর প্রোটনের যোগফল, মানে 3 আর 2 5 বাড়বে। 24-এর মাথায় কত হবে, 24টা হয়ে যাবে 5 × 29 কোনটা আছে, এটাই আছে, আর এবং এটাই আছে, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এবং দেখো তলায় থাকে পরমাণুর প্রোটন সংখ্যা দুটো বেড়েছে, মানে 14 হবে। এই 14, 29, এটা হচ্ছে এক্সের মধ্যে 14, 29, এটা কিন্তু অ্যান্সার হবে। বায়ুর চাপ জলকে তুলতে পারে 10.3 মিটার, C14.6 আর নাইট্রোজেন 14.7। তো এদের ভর সংখ্যা সমান আছে, তাহলে এদেরকে আমরা বলবো কি, এদেরকে আমরা বলবো কিন্তু আইসোবার। কি বলবো, আইসোবার। তারপরে কি বলেছে, ক্যালসিয়াম 40-20 মৌলটি ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যা কত হবে। এই ইলেকট্রন সংখ্যা কত হবে, এই ইলেকট্রন সংখ্যা লিখে নাও, ইলেকট্রন সংখ্যা 20 হবে, প্রোটন সংখ্যা যে কটা, ইলেকট্রন সংখ্যা সেই কটা, আর নিউট্রন সংখ্যা হবে 40 থেকে 20 বাদ যাবে, সমান 20 উত্তর। পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। ঠিক আছে, CuCa, Fe, Cu, Zn এগুলোকে যদি আমরা ক্রোমোজোমের সমান সক্রিয়তা অনুসারে সাজাই, তাহলে কী পাবো, Ca, তারপরে Zn, তারপরে হচ্ছে Fe, তারপরে আছে
সিইউ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কেজি পার মিটার কিউব এককে পারদের ঘনত্ব কত হবে? দেখে না উত্তরটা কী হবে। দেখে যদি কেজি পার মিটার কিউবে যদি করা যায় তাহলে উত্তর হবে 13.6 ইন্টু 10⁻³ কত 3 এত ডাইন পার ডাইন বলছি কেন, এটা হবে কেজি, কেজি পার মিটার কিউব। এসআইতে জি এর একক নিউটন মিটার স্কোয়ার কেজি পার কেজি স্কোয়ার। রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে এবোনাইটে কী ধরনের আধান আহিত হয়? ঋণাত্মক আধান। সাধারণ অবস্থায় তরল অধাতব মৌলের উদাহরণ হচ্ছে ব্রোমিন বা বিআর। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, তামার পাত্রে লঘু অ্যাসিড রাখা যাবে কি? যুক্তিসহ লেখো। দেখে না উত্তরটা কী হবে। এটা হচ্ছে উত্তর হবে তামার পাত্রে লঘু HCl রাখা যাবে কি না যুক্তিসহ লেখো। তো এখান থেকে এটা তোমাদের সবটা কিন্তু লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। এটা রাইমার্টিন বইয়ের 199 পাতায় আছে। এটা হচ্ছে রাইমার্টিন বইয়ের 199 পাতায় এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি আলোচনা করো। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য, পেজ নাম্বার 79। ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্য দেখো দেওয়া আছে এখানে যে ডাল্টনের পরমাণুবাদ, এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই 4টে স্বীকার্য কিন্তু তোমাদের লিখতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে 4টে স্বীকার্য। ঠিক আছে, এটা পেজ নাম্বার আছে, পেজ নাম্বার কত এটা 79। তারপর হচ্ছে আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতি প্রয়োগের জন্য প্রয়োজনীয় দুটি শর্ত উল্লেখ করো। এই যে উত্তর আছে, আর্কিমিডিসের নীতি হচ্ছে উপরে দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখবে। ঠিক আছে, এটা পেজ নাম্বার 16-তে আছে। দুটি শর্ত যে দুটো একদম নিচে দেওয়া আছে দেখবা, একদম নিচে থেকে দুটো শর্ত দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, মোট দুটো শর্ত কিন্তু এখানে দেওয়া আছে। পেজ নাম্বার এটা 16-তে পাবে বইতে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে সমান ভরে দুটি বস্তুখানে একটিকে অপরিবর্তিত রেখে অপরটিকে 3 গুণ করা হলো, তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ? এই যে এই কোশ্চেনটা এখানে কিন্তু হুবহু তুলে দিয়েছে। এখানে ওই ম্যাথটা করা আছে, এই কোশ্চেনটা এই গাণিতিক সমস্যা দিয়ে লেখা আছে বইতে, এটা দেখবে 3/25 গুণ উত্তর হবে। ঠিক আছে, 3/25 গুণ এটার কিন্তু উত্তর হবে। নেক্সট কোশ্চেনটা কি বলছে, আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা কী হবে। এই হচ্ছে উত্তরটা দেওয়া আছে যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ বা নিশ্চিততর প্রমাণ। এখান থেকে এই অবধি কিন্তু সবটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু এটার অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল কোশ্চেনগুলোর উত্তর। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ছেয়ার বইতে পাবে, তোমরা ছেয়ার বইতে 41 পাতায় পাবে। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন কী বলছে, কোষের আকার মাপা হয় কী দিয়ে? উত্তর হবে মাইক্রোমিটার দিয়ে। ঠিক আছে, প্রদত্ত কোন কোষ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে না? উত্তর কী হবে, উত্তর হবে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা নিজেদের কিন্তু আকৃতি পরিবর্তন করতে পারে না। কোন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছে যায়? সংবহন প্রক্রিয়ায় শ্বাসবায়ু কোষে পৌঁছে যায়। বৈসাদৃশ্যটা লিখতে বলছে অস্থি, শিরা, ধমনী, রক্ত, কোনটা হবে আলাদা? এটা হলো অস্থি। ঠিক আছে, তারপর বলছে অস্থির কোষে যুক্ত অবস্থায় থাকে ড্যাশ পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। সত্য মিথ্যা লিখতে বলছে নিউক্লিওরাস রাইবোজোম তৈরি করে, এটা কিন্তু অবশ্যই মিথ্যে হবে। কী হবে এটা? মিথ্যে। কিসের উপস্থিতির জন্য উদ্ভিদ তার অঙ্গ নরম, মাঝারি ও শক্ত, নরম, মাঝারি, শক্ত বা খুব শক্ত করে? এটা হচ্ছে স্থায়ী কলার জন্য। উত্তর কী হবে? স্থায়ী কলা, স্থায়ী কলা। তারপরে কি আছে, আমরা দুজন জৈব অণু তার একক পর্দা গঠন করি, আমরা কারা? উত্তরে প্রোটিন আর লিপিড। কারা? প্রোটিন আর লিপিড, প্রোটিন ও লিপিড। ঠিক আছে, তারপরে তোকে বলেছে স্নায়ু কোষ এর গঠন বর্ণনা করো। দেখে না উত্তরটা, এই যে দেওয়া আছে যে অন্য কোষের তুলনায় স্নায়ু কোষের দৈর্ঘ্য অনেক বেশি হয়। এখান থেকে শুরু করে তোমরা কিন্তু একদম এই পর্যন্ত লিখবে, এই যে সমন্বয় সাধন করে পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে স্নায়ু কোষের আমাদের কী বলেছে এটা প্রশ্নটা, স্নায়ু কোষের গঠন। ফুলের বর্ণ নির্ধারণকারী আছে, এটা পেজ নাম্বার, আচ্ছা এটা পেজ নাম্বার কততে আছে? এটা পেজ নাম্বার 177-এ আছে। তারপর বলে দেখো ফুলের বর্ণ। নেক্সট কোশ্চেন কী বলছে, ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিকের নাম কি?
উত্তর হবে হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। কী উত্তর হবে? আচ্ছা দেখে নাও, ক্রোমোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড যে এই কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা কী হয়। এই প্লাস্টিডের বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। সাইটোপ্লাজমে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে, যেমন ছত্রাক, ব্যতিক্রম ছত্রাক। আর সাইটোপ্লাজমে প্লাস্টিড বিহীন হয়, যেমন নিউক্লিনা ব্যতিক্রম আছে, এটা প্রাণী কোষের জন্য। এই পার্থক্যটা কিন্তু এখানে লিখতে বলছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন দেখো বলছে, আচ্ছা এটা আমি পেজ নম্বর কত বললাম, RM রায়মার্টিন বইতে 456, ঠিক আছে। বলছে বিপরীত কাজ করে এমন দুটি কোষীয় অঙ্গাণুর নাম এবং তাদের কাজ লেখো। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, একটার নাম আছে ক্লোরোপ্লাস্টিড যারা হচ্ছে, আর একটা আছে মাইটোকন্ড্রিয়া। একটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড আর একটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখে না, মাইটোকন্ড্রিয়ার কাজ দেখতে বলেছে, তো লিখবে মাইটোকন্ড্রিয়ার শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়। আর একটা কী বলেছে, আর একটা বলেছে কি ক্লোরোপ্লাস্টিড, সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যে ক্লোরোপ্লাস্টিডের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমরা লিখে দেবে, দুটোর কাজ লিখতে বলেছে, লিখে দেবে। তারপর বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে ভাজক কলা এবং স্থায়ী কলার পার্থক্য লেখো, ঘটনার কাজ বলেছে। তো দেখে নাও ভাজক কলার স্থায়ী কলার পার্থক্য, এই যে দেওয়া আছে ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য, দেখে নাও এখান থেকে তাদের বিষয় এবং ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য এখানে করে দেওয়া আছে। এই পার্থক্যটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু উত্তরটা খাতায় লিখে নাও, যাদের রায়মার্টিনের বই নেই। আর যাদের বই আছে তারা নতুন বইতে রায়মার্টিনের পেজ নম্বর 455 পাতা বের করো, দেখে উত্তরটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে আমাদের প্রথম স্কুল আরামবাগ হাই স্কুল। আমরা নেক্সট দিন দেখব দ্বিতীয় স্কুলটা, যেটা বলেছে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল, ঠিক আছে। তো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে।